বেতারে আমরা স্বাভাবিকভাবে ধ্বনি নিয়ে কাজ করি এবং ক্রীড়াক্ষেত্রেও ধ্বনির ব্যবহার আমরা করে থাকি ধারাভাষ্যের জন্য, অনুষ্ঠানের জন্য। কিন্তু ক্রীড়া সম্প্রচারের ক্ষেত্রে ছবির একটা বড় ভূমিকা রয়েছে এবং যত সময় গেছে সেটা আস্তে আস্তে বেড়েছে। এবং আজকে আমাদের স্টুডিও উপস্থিত রয়েছেন এমন একজন যিনি এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, ভীষণ গভীরভাবে যুক্ত খেলাধুলোর ছবি সম্প্রচারের সঙ্গে। তিনি একজন ক্যামেরা পার্সন, তার নাম উৎপল মৈত্র। তিনি বহু বছর খেলাধুলো কভার করছেন, দূরদর্শনের জন্য বহু বছর কাজ করেছেন, অন্য জায়গায়ও কাজ করেছেন এবং বহু গুরুত্বপূর্ণ খেলা তিনি কভার করেছেন। খেলাধুলোর যে ছবির সম্প্রচার, তার ইতিহাস এবং তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু কথা বলবো। উৎপলবাবু, আপনাকে স্বাগত জানাই আকাশবাণী স্টুডিওয়। একটা একেবারে অন্যরকম মাধ্যম নিয়ে আজ কথা হবে, কিন্তু আমরা দুজন কিন্তু সিস্টার অর্গানাইজেশনে কাজ করে থাকি এবং ধ্বনি এবং ছবি একসঙ্গে চলে। এবং আপনিও যখন ছবি তোলেন, যে ছবিগুলো মুভিং পিকচার যাকে আমরা বলে থাকি, কমেন্টই না থাকলে একেবারেই, তো আমরা একেবারে কমপ্লিমেন্টারি যাকে বলে। তো আমি কথা বলছিলাম একটু আগে স্টুডিওয়ে আসার আগে যে 40 বছর ধরে আপনি বহু গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট কভার করেছেন। এই 40 বছর কিন্তু প্রযুক্তিরও প্রচুর পরিবর্তন হয়েছে। শুরুটা কিরম ছিল, এখন কিরম হয়েছে, যদি সংক্ষেপে বলেন। আস্তে আস্তে আপনার বাকি জীবন নিয়ে আমরা কথা বলবো। না, 40 বছর ঠিকই বলেছো। আমি প্রথমবার ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলাম ট্রেনিং ক্যামেরাম্যান হিসেবে এই কলকাতার ইডেন গার্ডেনেই। সেটা 84 সালের 31শে ডিসেম্বর। আচ্ছা, সেটা ছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে একটা টেস্ট ম্যাচ। তখন কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, তখনকার দিনে ম্যাচ হতো 6 দিনের, 3 দিন খেলা, 1 দিন রেস্ট, আবার 2 দিন খেলা। এখনকার মতো টানা 5 দিন নয়। এবং সেই ম্যাচের বিশেষত্ব হলো আজহারউদ্দিন তার জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং সেঞ্চুরি করেছিলেন এবং ইডেনের ফেভারিট বয় হয়ে উঠেছিলেন সেই সময়। একদম একদম। তো আপনি সেই সময় মাঠে উপস্থিত ছিলেন? সেই সময় মাঠে উপস্থিত ছিলাম। আচ্ছা, এবার তুমি যেটা বললে যে প্রযুক্তি কিভাবে বদলেছে, এবার দেখো সেই সময় খেলা কভারেজ আমরা করেছিলাম মাত্র 4টে কিংবা 5টা ক্যামেরায়। আচ্ছা, মানে ধরে নাও ক্রিকেটের ক্ষেত্রে একটা ক্যামেরাতে পুরো পিচটাকে দেখা যাচ্ছে, আরেকটা ক্যামেরা যেখানে যেখানে বল যাচ্ছে সেটাকে ফলো করছে। মাঠে একটা ক্যামেরা রয়েছে যেটা কখনো প্লেয়ারের ক্লোজ আপ ধরছে বা দর্শকদের ধরছে। মিড উইকেটে একটা ক্যামেরা রয়েছে যেটা বলের পুরো পাথটাকে ধরছে, বোলারের দৌড়ে আসা থেকে শুরু করে ব্যাটসম্যান হিট করা, তারপর বল যেখানে যাচ্ছে সেখান থেকে যদি 4-6 হয়ে গেল তাহলে সেখানে চলে যাওয়া, যদি বলটার প্লেয়ার ধরে নিয়ে আবার রান আউটের জন্য ছুড়ে দিল, সেই বলের সঙ্গে রান আউটের সিচুয়েশনে চলে আসে, যেখানে যেখানে বল যাচ্ছে সেখানে সেই ক্যামেরাটা যাচ্ছে। পরবর্তীকালে একটা রিভার্সে, মানে উল্টো দিকে, পিচের উল্টো দিকে, মানে যেখানে আমাদের মেন ক্যামেরা দুটো রয়েছে তার ঠিক রিভার্সে সেখানে ক্যামেরা বসানো হতো, 5 নম্বর ক্যামেরা। মূলত এই 4-5টা ক্যামেরাতেই কভারেজ হতো। এবার যদি তুমি ইন্টারন্যাশনালিও দেখো তাহলে মোটামুটি ধরে নিও সারা পৃথিবীতে এই 76 সালের আগে 3টে ক্যামেরার বেশি ক্যামেরায় কভারেজ হয়নি। সেটা তুমি বিবিসি বলো আর অস্ট্রেলিয়ান টেলিভিশনই বলো। এই বিষয়ে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আমরা পুরনো অনেক খেলার ফুটেজ দেখে থাকি যেখানে ক্যামেরা মানে পেছন থেকে ধরছে বোলিংটা, অর্থাৎ সেটা এখন পাল্টে গেছে, দুটো এন্ডেই ক্যামেরা থাকছে। একদম। তো এটাও পরে এলো, কতদিন পরে এলো এই ব্যাপারটা? সেটাই বলছি। ওই 70 দশকের শেষের দিকে অস্ট্রেলিয়াতে গলফ একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে 18 হোল গলফ কোর্স ছিল। সেখানে চ্যানেল 9 থেকে 10টা অভিযান লাগানো হয়েছিল, যেহেতু প্রতিটা অভিযানের রেস্ট্রিকশন হচ্ছে 3টা ক্যামেরা। 10টা অভিযান চেনে লাগিয়ে ওই 18 হোল কভারেজ করা হয়েছিল। আচ্ছা, এবার যেটা হচ্ছে তখনকার দিনে পুরো জিনিসটাই ছিল অ্যানালগ টেকনোলজি, টেপের রেকর্ড হতো। যখন থেকে কম্পিউটার ঢুকলো, ডিজিটাল টেকনোলজি আসলো, তখন থেকে কিন্তু সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেল। আগে যেমন ধরো রেডিও অনেক বড় বড় হতো, হ্যাঁ, রেডিও হয়ে গেল ছোট, প্রত্যেকটা কম্পোনেন্ট ছোট হয়ে গেল, রেডিও রেকর্ডারও ছোট হয়ে গেল, এখন হাতে নিয়ে ঘুরি আমরা, আগে এত বড় বাক্স নিয়ে ঘুরতে হতো। এবার তার সঙ্গে যেটা হলো, ধরো সেই সময় আমরা যে সময় কাজ করেছি সেই সময় 20x লেন্সটাকে ধরে নেওয়া হতো সবচেয়ে পাওয়ারফুল লেন্স। আচ্ছা, এখন হয়তো 120x লেন্স হয়ে গেছে। মানে বেসিক্যালি তুমি গ্যালারির মাথায় ক্যামেরা বসিয়ে অন্য গ্যালারিতে কোনো লোক আজকে শেভ করেছে কিনা সেই দাড়ির কুচি অবধি দেখতে পারবে। তো আগে যেখানে প্লেয়ারের হেড টু টো শট পাওয়াটাই যথেষ্ট ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু ওই বোলিং ক্রিকেটের ক্ষেত্রে বোলার বোলিং করতে দৌড়ে আসছে এবং ব্যাটসম্যানের চোখের বলটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, সেইটা অতটা ক্লোজ অবধি ধরা যায়, লেন্স এত পাওয়ারফুল হয়ে গেছে। এবং আগের দিন আরেকটা ধরো আমাদের রেস্ট্রিকশন ছিল যে স্লো মোশনের ক্ষেত্রে, যেহেতু ভিটিআরে রেকর্ড হতো, এবার ধরো জগ ডায়াল দিয়ে কোনো একটা আউট হয়েছে বা গোল হয়েছে বা কিছু একটা হয়েছে, সেটা দেখানোর সময় ওখানে স্টপ করে
ওটাকে ব্যাক করে আনা হতো, ব্যাক করে এবার জগ ডায়ালে ধীরে ধীরে ঘুরিয়ে দেখানো হতো যে মুভমেন্টটা কিরকম জগ ডায়ালটা কি টেপটা প্লে করে? টেপটাকে স্লোলি Slowly সামনে play করে। পেছনে করা যায় জগ ডায়াল দিয়ে। আচ্ছা। তাতে সমস্যাটা যেটা হতো যে ধরো প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে একটা করে রিপ্লে ভিটিআর লাগানো আছে। এবার ভিটিআর এর টেপে যেহেতু রেকর্ড হচ্ছে, ধরো একটা রিপ্লে দেখানোর সময় কিছু একটা ঘটে গেল, হুম, আরেকজন আউট হয়ে গেল বা একটা গোল হয়ে গেল বা কিছু একটা হলো, miss সেটাকে হয়ে গেল। কিন্তু আর দেখানো গেল না, কারণ ওই ক্যামেরার যে রিপ্লে ভিটিআরটা হুম। সেই সময় রিপ্লে দিচ্ছিল। হ্যাঁ, এরকম আমাদের হয়েছে। বেশ কয়েকবার হয়েছে যে গোল হয়ে গেছে রিপ্লে দেখানোর সময়, হুম। গোলটাকে আর আমরা দেখাতে পারিনি, হ্যাঁ। হয়তো মেন অ্যাঙ্গেল থেকে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখিয়েছি যা রিপ্লে তখন যাচ্ছে। এরকম আমরা দেখেছি, ওয়ার্ল্ড কাপের হাইলাইটসও দেখেছি যে অন্য অ্যাঙ্গেল থেকে গোলটা পাচ্ছে, হয়তো এই কারণেই সেটা হ্যাঁ। আপনার রিপ্লে দেখানো হচ্ছে এবার বেশি। এখন যেটা হয়ে গেল লাইভ স্লো মোশন, এখন এগুলো পুরোটাই হয়ে গেছে তোমার হার্ড ডিস্ক বেসড। হুম, তো যেখানে লাইভ স্লো মোশনে যখন একটা চ্যানেল রিপ্লে দিচ্ছে, বাকি চ্যানেলগুলো কিন্তু রেকর্ড করে যাচ্ছে, সুতরাং রিপ্লে দেওয়ার সময়ও সেই ক্যামেরায় কিছু হচ্ছে সেটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সুতরাং হুম। কোনো কিছুই মিস হচ্ছে না। হুম, হুম। এই একটা প্রযুক্তিগত বড় পরিবর্তন উন্নতি এসেছে। ঘটেছে। এরপর তোকে একটা জিনিস, ক্যামেরাতে ছবি দেখানো হয়ে গেল, এবার আর কি দেখাবো? খেলাটাকে আমি ক্যামেরা দিয়ে, আগে আমি 3টে ক্যামেরা 4টে ক্যামেরা দেখাচ্ছিলাম, তা 10টা ক্যামেরা। এখনকার দিনে ধরো লাস্ট যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো কাতারে, তাতে 45টা ক্যামেরা ইউজ হয়েছে। হুম, এখন ধরো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলো, এই কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল, বা ধরো আইপিএলে অন অ্যান অ্যাভারেজ 36টা থেকে 40টা ক্যামেরা ইউজ হয়। হুম। ঠিক আছে? তো এবার এরপর কি শুধু ক্যামেরা বাড়িয়ে আমি কত, মানে আগে যেমন শুধু খেলাটাই দেখানো হতো, তারপর ধীরে ধীরে, এত ক্যামেরা কি ধরছে? হ্যাঁ, এবার আগে শুধু খেলাটাই দেখানো হুম, হচ্ছে, হুম, তারপর যখন আমার ক্যামেরার সংখ্যা বাড়লো, প্রযুক্তির সঙ্গে সঙ্গে তাতে টেকনোলজি অনেক কিছু আসলো, এবার আমি দেখাতে শুরু করলাম খেলার আরো ডিটেল। হুম, মানে ধরো রান আউটটা মানে আগে হয়তো ফুল ফিগার দিয়ে দেখাচ্ছি, এখন আরো পাওয়ারফুল হয়ে গেল। হুম। আগে ওই যে বলছিলাম যে মিড উইকেট ক্যামেরা একটা ক্যামেরা ছিল, এখন 4টে ক্যামেরা বসানো হলো 2 পপিং ক্রিজের দু প্রান্তে, এবং তারা পপিং ক্রিজটাকে দুপাশ থেকে কন্টিনিউয়াস রেকর্ড করে যাচ্ছে, সুতরাং কোনো স্টাম্পিং নো বল বা রান আউট, নো বল, সবকিছু আমি দেখতে পাচ্ছি এবং অনেক ক্লোজে দেখতে পাচ্ছি। ক্যামেরা বাড়ানোতে কি হলো, আগে ধরো আমরা কোচের রিয়াকশন দিচ্ছি, ধরো একটা গোল হলো, এই দলের কোচ লাফিয়ে উঠবে আর ওই দলের কোচ দুঃখিত হবে, কিন্তু আমার কাছে একটা ক্যামেরা থাকলে আমি দুটোর মধ্যে যে কোনো একটা পেতাম। এখন হচ্ছে দুটো ক্যামেরা দেওয়াতে একটা ক্যামেরা এই কোচকে ধরে আছে, আরেকটা ক্যামেরা ওই কোচকে ধরে আছে, সুতরাং দুজনেরই আমি রিয়াকশন পেলাম। আমি দর্শককে যত বেশি ইনভলভ করব, দর্শককে কিভাবে ইনভলভ করব, এক নম্বর দর্শকের ইমোশন দেখাতে হবে, প্লেয়ারের ইমোশন দেখাতে হবে, প্লেয়ারের বাড়ির লোকের ইমোশন দেখাতে হবে, ডাগ আউটের ইমোশন দেখাতে হবে। তুমি যদি দেখো যে খেলাটা যতক্ষণ বল চলে ততক্ষণ কিন্তু খেলা চলে, যেই বল থেমে গেল তখন কিন্তু নানা রকম এই জিনিসগুলো দেখানো হয়, যেগুলো আগে কোনো প্রশ্ন, যেগুলো আগে সম্ভব ছিল না। তার সঙ্গে এখন ঢুকলো যে আরো ইনফরমেশন দেওয়া। আগে আমরা কখনো ভাবতে পারিনি যে এলবিডব্লিউটাকে আমরা এত সুন্দরভাবে টিভিতে দেখাতে পারবো, কারণ এলবিডব্লিউ তো শুধুমাত্র ব্যাটে না লেগে পায়ে লাগা নয়, তার সঙ্গে আরেকটা জিনিস এখন যুক্ত হয়েছে, বলের হাইট কি ছিল। আগেকার টেকনোলজি সেটা দেখানো কখনোই সম্ভব ছিল না, কারণ বল তো নিজের মতো প্লে করছে, অনেক ফ্যাক্টরস রয়েছে, হাওয়ার গতি রয়েছে, যে জায়গায় বলটা পিচ করলে সেই জায়গায় মাঠের ক্যারেক্টারটা রয়েছে, স্পিড রয়েছে, তার স্পিন রয়েছে। তো এবার হলো বিভিন্ন প্রযুক্তি এসে কিন্তু মোটামুটি ভাবে কারেক্টলি দেখিয়ে দিচ্ছে যে বলটা উইকেটে লাগতো কি লাগতো না, লাগলে কতটা পার্সেন্ট উইকেটে লাগতো, বলের সেন্টারটাকে উইকেটের সেন্টারের সঙ্গে ম্যাচ করছে, কারণ সেটা যদি ম্যাচ না করে তাহলে আউট হবে না। ডিআরএস তো এটার উপরই নির্ভর করে আছে একদম। ডিআরএস বলো, ভার বলো, সবকিছুই কিন্তু একই প্রিসাইজ মেজারমেন্ট, একদম প্রিসাইজ। আরেকটা জিনিস আমি দেখি, বল কতটা স্পিন করেছে সেই ডিগ্রিটাও মেপে ফেলা যাচ্ছে। একদম একদম, এগুলো সবই প্রযুক্তির উন্নতি, সবই প্রযুক্তি উন্নতি। আরেকটা জিনিস আপনি বলুন যে স্ট্যাটস এখন আমরা প্রচুর ইনডেপথে দেখতে পাই, সেটা প্রজেক্ট করা হচ্ছে, অবভিয়াসলি ভিএফএক্স করা হচ্ছে। আগে কিভাবে হতো এটা, যখন ভিএফএক্স আসেনি ছবিগুলো লেখাগুলো আসতো কি? আগে কি হতো, আগে তো স্ট্যাটিস্টিক্স, আমাদের স্ট্যাটিস্টিশিয়ান থাকতেন, তিনি কাগজে লিখে কমেন্টেটরকে দিতেন, কমেন্টেটর সেটা বলতেন, যেটা রেডিও আমরা এখনো করতে বাধ্য, স্ক্রিনে হয়তো সেটা কিছু দেখাই যেত না। আচ্ছা, এখন হয়ে গেছে কি, তুমি যদি কখনো টেলিভিশনের যেখানে স্পোর্টস হচ্ছে, বিশেষ করে ক্রিকেটটা বলছি, ক্রিকেটের স্ট্যাটস প্রচুর দেওয়ার জায়গা থাকে, সময় থাকে, সারাদিন ধরে খেলা হয়, সেখানে ফ্রুট বক্স বলে একটা টেকনোলজি আছে, সেইখানে প্রতি মুহূর্তে সারা বিশ্বে কোথায় ক্রিকেটে কি হচ্ছে যাবতীয় ডাটা আপডেট হচ্ছে।
হচ্ছে। আচ্ছা। তো ওইখানে একজন থাকে ডাটা অ্যানালিস্ট, তিনি কিন্তু সারাক্ষণ সেই ফ্রুট বক্স থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে একসঙ্গে যারা গ্রাফিক্স তৈরি করছে তাদের সাপ্লাই করে যাচ্ছে এবং কমেন্টেটারকে সাপ্লাই করে যাচ্ছে। সুতরাং ধরো একটা রেকর্ড একটা একই সময় পৃথিবীর দুটো প্রান্তে, ধরো অস্ট্রেলিয়াতে একটা বড় খেলা হচ্ছে এবং ধরো সাউথ আফ্রিকাতে বড় খেলা হচ্ছে একই টাইমে, এবং দু জায়গাতেই একটা রেকর্ড হওয়ার চান্স আছে। এবং দেখা গেল যে আগে সাউথ আফ্রিকা সেই রেকর্ডটা হয়ে গেল, তুমি তো সঙ্গে সঙ্গে জেনে যাবে। তুমি কিন্তু খেলা দেখছো কলকাতার ইডেন গার্ডেনে খেলা দেখছো, আর সেই সময় ওই দুটো জায়গায় খেলা হচ্ছে, সবটা একসঙ্গে পুরো একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ যে এই রেকর্ডটা একটু আগেই কিন্তু ভাঙা হয়েছে সাউথ আফ্রিকায়, তারপরই তার 2 ঘন্টার মধ্যে কলকাতা সেই রেকর্ডটা আবার ভেঙে দেওয়া হলো। আরেকটা প্রশ্ন মাথায় আসছে, টেপে আমরা যদি রেকর্ড করা হয়, কিন্তু লাইভ সম্প্রচার কিভাবে হতো সেই সময়? টেপ থেকে কিভাবে এটা মানে কিভাবে এটা অ্যান্টেনা আমাদের ট্রান্সমিটার দিয়ে কিভাবে পৌঁছতো? এখন যেমন সবই ডিজিটাল হয়ে গেছে, তখন কিভাবে হতো? এই প্রযুক্তিটা কি ছিল? এবার এখন যেমন হয়েছে তোমার যে সুইচারের মাধ্যমে সবগুলো ইনপুট, তুমি ক্যামেরা বলো, স্লো মোশন বলো, গ্রাফিক্স বলো, বিভিন্ন ইনফরমেশন, পুরো জিনিসটা যে ফাইনাল যে ইনপুটটা হলো সেটা সোজা চলে যাচ্ছে ডিএসএনজি থেকে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে যে মাদার অর্গানাইজেশন তার পিসিআর এ যাচ্ছে, সেখান থেকে লোগো লাগিয়ে তার যে চ্যানেলের সঙ্গে তার চুক্তি আছে ফাইনাল প্রোডাক্টটা স্যাটেলাইটের মাধ্যমে চলে যাচ্ছে। এটা হচ্ছে এখন। আগে কি হতো, ধরো তুমি যদি কখনো কলকাতা দূরদর্শনের সামনে দিয়ে যাও, দেখবে দূরদর্শনের দিকে তাকালে বাঁদিকে একটা লম্বা টাওয়ার আছে, টাওয়ারের উপরটা দেখবে একটা খোলা জানলা মতন আছে, অনেকে বলে যে ওখানে নাকি রেস্টুরেন্ট ছিল, না রেস্টুরেন্ট ছিল না। ওইটা এতটা হাইটে করা যে ওইখান থেকে ইডেন গার্ডেন এবং সল্টলেক স্টেডিয়াম দুটো লাইন অফ সাইটে সোজা পাওয়া যেত। আচ্ছা, ফুটবল খেলা হলে সল্টলেক স্টেডিয়াম এবং ক্রিকেট খেলা হলে ইডেন গার্ডেন থেকে ওখানে দুটো মাইক্রোওয়েভ অ্যান্টেনা বসানো ছিল। আচ্ছা, ইডেন গার্ডেন একটা মাইক্রোওয়েভ অ্যান্টেনা বসানো থাকতো সেই সময়, এবং সল্টলেকে খেলা হলে নিয়ে যাওয়া হতো, সেইখান থেকে টিউন করা হতো। এখান থেকে যে সুইচার থেকে যে ফাইনাল আউটপুট বেরোলো সেইটাকে ওই মাইক্রোওয়েভের থ্রু সেটা আসতো আমাদের দূরদর্শনের আর্থ স্টেশনে। আর্থ স্টেশন থেকে সেটা স্যাটেলাইটে আপলিঙ্ক হতো, সেখান থেকে ডিডি স্পোর্টস একই ফ্রিকোয়েন্সিতে এটা সম্প্রচার করতো মাইক্রোওয়েভ অ্যান্টেনা। হ্যাঁ। এবার যদি ইডেন গার্ডেনে খেলা হতো তাহলে ইডেন গার্ডেনের দিকে মাইক্রোওয়েভ ওইটাকে অ্যাক্টিভ করা হতো, আর যদি ওদিকে হতো ওইদিকে অ্যাক্টিভ করা হতো, এইভাবে তখন হতো। তাই নি সিগন্যাল ব্রেকেরও একটা সমস্যা থাকতো, লাইন অফ সাইট কোনো সময় ব্রেক যদি হতো। লাইন অফ সাইটের হয়তো সমস্যা হতো না, সিগন্যাল স্ট্রেংথ অনেকটা পড়ে যাওয়ার একটা সমস্যা। কিন্তু এখন এইসব এখন আর ওই সব সমস্যাগুলো অনেকটাই মানে ওটাকে নাই বলা চলে। তাও মাঝে মাঝে যা হয়তো স্যাটেলাইটের, কিন্তু এখন আবার একসঙ্গে অনেকগুলো সিস্টেমে টেলিকাস্ট হয়, ওটা তো যাচ্ছে, তার সঙ্গে তোমার লাইভ স্ট্রিমিংও হচ্ছে, সুতরাং অপশনস অনেক আছে। আর এখন তো সবাই টিভিতে দেখে না, এখন স্ট্যাটিক টিভির থেকে মোবাইল টিভির যুগ হয়ে গেছে। সবাই তো মোবাইল, আমারই বাড়িতে টিভি খোলা হয় না, মোবাইলে দেখা হয়। এবং টিভিতেও যে অ্যান্টেনা দেখছে তা নয়, স্মার্ট টিভিতে সেটাও বিভিন্ন ইন্টারনেটের অ্যাপের মাধ্যমে কিংবা বিভিন্ন ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে দেখা হচ্ছে। সুতরাং টেকনোলজি তো ক্রমাগত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এতগুলো ক্যামেরার কথা বললেন, মূল ক্যামেরা কয়েকটা থাকে যেটা মেন বলটা বল টু বল ধরছে, তাছাড়া সাইডে অনেকগুলো ক্যামেরা থাকে। তো এটাও কি হায়ারার্কির ব্যাপার থাকে যে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স সে মূল ক্যামেরা অপারেট করছে? না, সেরকম কোনো ব্যাপার নয়। ওইখানে কিন্তু খুব একটা সুন্দর প্রফেশনালিজম মেনটেন করা হয়। যেই ক্যামেরাটা ভালো পারে সে হয়তো খুব নতুন ছেলেও হতে পারে। আচ্ছা, কারণ একটা জিনিস হয় কি জানো, যে তুমি যতই এক্সপার্ট হও না কেন, একটা বয়সের পরে তোমার রিফ্লেক্স একটু একটু কমতে থাকে, এবং যেখানে তোর বল ফলো করার ক্ষেত্রে রিফ্লেক্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই, ঠিক আছে। তো এবার দেখা যায় যে যখন দেখা গেল যে এ ভীষণ সিনিয়র, ভীষণ ভালো ক্যামেরাম্যান, কিন্তু কোথাও একটু যেন মনে হচ্ছে রিফ্লেক্স কম হচ্ছে, অনেক তার পাশের ক্যামেরাটা হয়তো অতটা রিফ্লেক্সের দরকার নেই, কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা ওখানে কাজে লাগছে। যেরকম তো হায়ারার্কি সেরকম নয়, যে ক্যামেরাটা ভীষণ ভালো পারে। এবার আমাদের দূরদর্শনে বা ভারতে যেটা হয়, মোটামুটি আমাদের প্রত্যেকটা ক্যামেরা মোটামুটি ভাবে চালিয়ে নিতে পারে, করেছেন সব ক্যামেরাই মোটামুটি ভাবে, এবং কয়েকটা ক্যামেরা যথেষ্ট ভালো করি।
বিদেশিদের ক্ষেত্রে তাতে একটা সুবিধা হচ্ছে কি, যে কখনো যদি কোনো একটা ক্রাইসিস হয়, কোনো একজন ক্যামেরা অসুস্থ হয়ে পড়লো বা কিছু একটা হলো, একজন ক্যামেরাম্যানকে তাকে রিপ্লেস করতে পারে। বিদেশিদের ক্ষেত্রে দেখেছি তারা একমাত্র নিজের ক্যামেরাটা ছাড়া আর কোনো ক্যামেরাই তারা জানে না, পারে না। অনেক সময় এরকম হয়, আই ডোন্ট নো দ্যাট ক্যামেরা। আচ্ছা, মানে ক্যামেরাগুলো তফাৎ কি, মানে সেটা না, অ্যাঙ্গেল না, বেসিক্যালি। ক্যামেরার অপারেশন তফাৎ হচ্ছে কি, এই ক্যামেরা কি কি ছবি দেয়। আচ্ছা, মানে ওটা একটা বাধা আছে যে এইগুলোই যাবে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন, প্লেয়ারদের প্রচুর টেনশন হয়, কমেন্টেটরদেরও টেনশন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, আমি ঠিকঠাক বলতে পারবো না। ধরুন ধোনি 6 মেরে বিশ্বকাপ জেতাতে চলেছে, তখন নিশ্চয়ই ক্যামেরাম্যানেরও টেনশন হয়, বলটা ফলো করতে হবে আমাকে ঠিক করে। হ্যাঁ, কারণ যেটা হচ্ছে ওই মুহূর্তটা মিস করলে তো হয়ে গেল। না, কারণ যেটা ওখানে ক্যামেরাম্যানদের কি হয় বলতো, ধরো আমি ওই কাজটা অনেক বছর করেছি জন্য, যে সবসময় আমাদের মনে হয় যে ওই 6টা মেরে যে সেঞ্চুরি, মানে সেঞ্চুরি করলো বা জিতলো, যেমন ধরো এই লাস্ট ম্যাচটাতে জাদেজা একটা 4 মেরে করলো, আমার ক্যামেরা রিপ্লেটা যেন যায়। আচ্ছা, সব ক্যামেরাম্যানই চায় যে রিপ্লেতে যেন আমার ক্যামেরা রিপ্লেটা যায়, সুতরাং প্রত্যেকেই চায় যেন এই বলগুলো কোনোভাবেই আমার মিস না হয়। হ্যাঁ, কারণ ধরো অনেকগুলো ক্যামেরাই বলটাকে ফলো করছে। হ্যাঁ, তো অবভিয়াসলি যেটা বেস্ট শট সেটাই নেওয়া হবে। তো আপনাদের মধ্যে একটা কম্পিটিশন চলে, শটটা ভালো নিতে হবে, চলে যে মানে আরে ইয়ার মেরা তো আজ এক ভি রিপ্লে নেই। এবার ক্রিকেট নিয়ে অনেক কথা হলো, অন্য খেলায় কিরকম ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়? ফুটবলে আপনি বললেন বহু পরিবর্তন হচ্ছে, আগে কি ছিল, এখন কিরকম হয়েছে, যদি সংক্ষেপে বলেন। দেখো, মোটামুটি পৃথিবীর যে কোনো খেলা 3টে থেকে 4টে ক্যামেরায় কিন্তু দেখিয়ে দেওয়া সম্ভব। এর বাইরে যত ক্যামেরা বসানো হয় যে কোনো খেলার কালার অ্যাড করছে, সেটা হচ্ছে এমবেলিশমেন্ট। হ্যাঁ, একটা মানুষ, এই যে আমি তুমি কথা বলছি, আমরা কিন্তু সুন্দরভাবে কথা বলছি, এরপর ধরো আমাকে মেকআপ করে দেওয়া হলো, তোমাকে মেকআপ করে দেওয়া হলো, আমাকে খুব সুন্দর একটা ড্রেস পরিয়ে দেওয়া হলো, খুব সুন্দর একটা টুপি দেওয়া হলো, টেবিলটার উপর অনেকগুলো সুন্দর সুন্দর প্রপস রাখা হলো, আরো দর্শনীয় করে তোলা হলো। কিন্তু আমি তুমি যে কথাটা বলছি, কথাটা কিন্তু একই রইল, কন্টেন্ট একই রইল। হ্যাঁ, তো বেশি ক্যামেরা দিলে যেটা ওতে আরো বেশি কালার অ্যাড করে। এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রেফারি এবং আম্পায়ারদের সুবিধা হয়। ইভেন টেনিসেও আমরা দেখেছি হকাই এর প্রযুক্তি। আপনি টেনিসও করেছেন? টেনিসও করেছি। আচ্ছা, এবার আপনার কেরিয়ার আমরা একটু শুরুতে শুনলাম, আপনি 87-তে যখন 84-তে আজহারউদ্দিন ডেবিউ করলেন, তখন সেঞ্চুরি করেছেন ইডেন গার্ডেন্সে, সেটা কভার করেছেন। তারপর কিভাবে এগুলো আপনার স্পোর্টস ক্যারিয়ার? এবার ধরো প্রচুর খেলা করেছি এই 40 বছরে, সব তো আর মনে নেই। কয়েকটা বিশেষ বিশেষ ঘটনা যেমন মনে আছে, যেমন ধরো আমি কলকাতায় এসছিলাম, সেই সময় আমি তখন গৌহাটিতে পোস্টিং, কিন্তু কলকাতায় আমরা ট্রেনিংয়ে এসছিলাম। তারপর গৌহাটি ব্যাক করে গেলাম, আবার কলকাতায় এলাম 87 সালে সল্টলেক স্টেডিয়ামে 3rd সাব গেমস হলো। হ্যাঁ, তো সেই মাল্টি স্পোর্ট করতে এলেন, শিখতে সময় লাগলো, নানা খেলা করতে হচ্ছে তখন। নানা খেলা করতে হচ্ছে। এবার হচ্ছে কি, আমাদের এই ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র ক্যামেরাম্যান ছিলেন, যারা ডিরেক্টর, আমার মনে আছে আমরা কলকাতায় তখন আমি চলে এসেছি, সেই সময় আমরা বোধহয় নেহেরু গোল্ড কাপ বা এরকম কোনো একটা খেলা কলকাতায় করছি। তার কিছুদিন আগে 86 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, যেখানে মারাদোনা ভীষণ ভালো খেলেছেন, গোল অফ দ্য সেঞ্চুরি, হ্যান্ড অফ গড সবই হয়েছিল সেই সময়। সবই, হ্যাঁ, ওটা দিয়ে বোধহয় হ্যান্ড অফ গড হয়েছিল। এবার যদি দেখো, ফুটবলের কাভারেজ 86 এর আগে যা ছিল সেটা কিন্তু খুব গতের কাভারেজ হতো। ঠিক আছে, বল যেখানে যাচ্ছে, প্লেয়াররা যেখানে দেখানো হচ্ছে, খুব টেকনিক্যালি সুন্দরভাবে খেলা কিন্তু 86 এর ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ভালো দেখানো হয়। এবং যেটা হচ্ছে আজকের তারিখেও কিন্তু বেসিক প্যাটার্নটা সেই মেক্সিকো 86 ওয়ার্ল্ড কাপ, এবং ওটা সম্প্রচারিত হয়েছিল সারা বিশ্বে, প্রথমবার লাইভ আমরা ভারতেও দেখতে পেয়েছি। তো আমার মনে আছে কলকাতাতে যখন তারপরে ফুটবল করতে গেলাম, আমাদের তখন প্রডিউসার ছিলেন বিশ্বনাথ দাস, উনি স্পোর্টস সেকশনে ছিলেন, উনি তার ক্যাসেট জোগাড় করেছিলেন। এবং আমার মনে আছে আমরা যতজন প্রোডাকশনের ক্যামেরাম্যান, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য যারা খেলার সঙ্গে যুক্ত, তারা আমরা সবাই আমাদের কনফারেন্স হলে টিভি লাগানো হয়েছিল, ভিসিআর লাগিয়ে সেই টেপ চালিয়ে আমরা খেলাগুলো দেখেছিলাম এবং বোঝার চেষ্টা করেছিলাম যে কোন কোন ক্যামেরা কি কি শট দেবে বা দেবে না। দেবে নাটা খুব একটা জানিনি, কারণ কি দিচ্ছে না তা তো আমি জানি না, কিন্তু কোন ক্যামেরা কি শট দিচ্ছে। যদিও তারা করেছিল ধরো 30টা ক্যামেরায়, আমরা করবো 5টা ক্যামেরায়, কিন্তু অন্তত যেমন ধরো সেইখানে আমাদের প্রথমে রিয়েলাইজেশন হলো, ফুটবলে যে প্লেয়ারটা বল নিয়ে দৌড়চ্ছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বল না নিয়ে দৌড়চ্ছে। কারণ যার পায়ে বল আছে তার পায়ে তো বল আছেই, কিন্তু এরপর বলটা পাস করবে তাকে যে অন্য দিক থেকে দৌড়ে জায়গাটা নিচ্ছে। এই বোধটা কিন্তু আমাদের আগে সেইভাবে ছিল না।
এই যত দেখতে শুরু করলাম এবং আমাদের সিনিয়ররা বোঝাতে শুরু করলেন, এই দেখ এই প্লেয়ারটাকে কিন্তু রাখতে হবে ফ্রেমে, শুধু যে বল নিয়ে দৌড়চ্ছে তাকে নয়, এই যে প্লেয়ারটা দৌড়ে গিয়ে পজিশন নিচ্ছে ইজ মোর ইম্পর্টেন্ট। সুতরাং মানে সেই বোধগুলো আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা শিখেছি, কারণ তখন তো ইন্টারনেটও ছিল না, বা খেলা দেখার এখন যেমন ইন্টারনেট ঘেঁটে তুমি যে কোনো যত পুরোনো খেলা দেখে নিতে পারো, সেই সুযোগটা ছিল না। তো বেসিক্যালি ওইভাবেই শেখা হয়েছে। আপনি অন দ্য জবই এই সমস্ত প্রশিক্ষণ পেয়েছেন? অন দ্য জবই ওই যে আপনি বলেন 84-তে আপনি গেলেন, একদম, দেখলেন কি একদম, হচ্ছে, একদম। কিভাবে টেক হচ্ছে। এবং একটা ভীষণ উত্তরণ ঘটলো কবে জানো, 98-99 সালে। তখন যেটা হচ্ছে দূরদর্শনের সঙ্গে চ্যানেল লাইনে একটা চুক্তি হয়েছিল যে দূরদর্শন চ্যানেল লাইন যুগ্মভাবে প্রোডাকশন করবে, কিছু স্টাফ দূরদর্শন থাকবে, কিছু স্টাফ চ্যানেল লাইনে, যদি সংখ্যাগরিষ্ঠ স্টাফ চ্যানেল লাইনের ছিল। এবার আমার মনে আছে, ধরো 26 জন ক্যামেরাম্যানের মধ্যে 22 জন ক্যামেরাম্যান ছিল চ্যানেল লাইনে, আমরা 4 জন ক্যামেরাম্যান ছিলাম দূরদর্শনের, এবং 4 জন 3 জন আবার কলকাতার, আমি, দেবাশিস ভট্টাচার্য, বিষ্ণুকান্ত দীক্ষিত। এই নির্বাচনের প্রক্রিয়াটা কি ছিল? এবার এইটা হয়তো আমরা বহু বছর ধরে ডিডি স্পোর্টসে কাজ করেছি, তো এবার সেক্ষেত্রে হয়তো কারোর নজরে আমাদের ভালো নামগুলো ছিল, ভালো কর্মী হিসেবে। হ্যাঁ। ভালো আর দেবাশিস দীক্ষিত আমার আগে থেকে ক্রিকেট করছে, তারা রিলায়েন্স কাপও করেছিল, সুতরাং ওদের নজরটা ছিল। এবং দেখুন, যখন আমি বছরের পর বছর ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইভেন্ট করছি স্পোর্টসে, তো যারা জানে তারা তাদের নজরে থাকে যে এ কিন্তু ভালো কাজ করছে, তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। বেশিরভাগ চ্যানেল লাইনের সঙ্গে কিরকম হলো তো অভিজ্ঞতা? এবার ওইখানে অভিজ্ঞতা হলো কিরকম, যে আগে আমরা জানতাম যে ক্যামেরাম্যান যাবে, সব সেট আপ রেডি থাকবে, ক্যামেরাম্যান গিয়ে ছবিটা তুলবে, খেলা শুরুর ঘন্টাখানেক আগে হয়তো যাবে, গিয়ে ছবিটা তুলবে, খেলা শেষ, ক্যামেরা লক করে চলে আসবে। তো চ্যানেল লাইনের সঙ্গে কাজ করে যে বোধটা হলো যে প্রফেশনালিজম কাকে বলে, সারা পৃথিবীতে টেলিভিশন কিভাবে কাজ করে। কারণ ওখানে কিন্তু শেষ কথা হচ্ছে প্রফেশনালিজম। তুমি যদি টিকে থাকতে পারো তাহলেই থাকবে, নইলে থাকবে না। এবং সেটা শুধুমাত্র যে কাজটা আমি ভালো করি তা নয়, তার সঙ্গে হচ্ছে সবার সঙ্গে মিশে একসঙ্গে কি করে কাজ করা। প্রত্যেকে কিন্তু নিজের ইকুইপমেন্টটা নিজে সেট করতে হবে, তার যাবতীয় কেবল লেইং নিজে করতে হবে, তার টেস্টিং নিজে করতে হবে, নিজে বাক্স থেকে খুলে ক্যামেরা সেট আপ করতে হবে, কাজ শেষ হয়ে গেলে সব ক্যামেরা প্রত্যেকটা পার্ট খুলে সেই বাক্সে নিজের জায়গায় রাখতে হবে, সেই বাক্স সবাই মিলে হ্যান্ড ওভার দিয়ে দিতে হবে, এবং পরের ভেন্যুতে গিয়ে আবার সেই এক কাজ। সুতরাং ক্যামেরাকে বক্স থেকে খুলে পুরো দাঁড় করানো, খেলা শেষ হলে বক্সে আবার ভরে হ্যান্ড ওভার দেওয়া, কেবল পিসিআর থেকে যে ক্যামেরা পজিশন অব্দি কেবল, কোনো জায়গায় হয়তো 100 মিটার, 200 মিটার, 300 মিটার কেবল যে লে করতে হচ্ছে, এটা কিন্তু ক্যামেরাম্যানরাই করছে, যেহেতু এটা ক্যামেরাম্যানের কাজ। ঠিক তেমনি যে ধরুন সাউন্ডের লোক, সে কিন্তু যাবতীয় সাউন্ডের যা কেবল লেইং, তার সুইচারের সঙ্গে তা কানেক্ট করা, টেস্টিং করা, সেটা সাউন্ডের লোকের কাজ, সেখানে অন্য কেউ হাত গলাবে না। তেমনি মানে গ্রাফিক্সের লোক, সে নিজের পুরো সেট আপ তৈরি করছে। আমাদের সময় কি হতো, দূরদর্শনে এই পুরো জিনিসটাই করে দিত ইঞ্জিনিয়াররা, আমরা কি শুধু অপারেটটা করতাম। তো এই বোধটা আমাদের ছিল না তো। এবং সারা পৃথিবীতে কিন্তু এই চ্যানেল লাইন যেভাবে কাজ করে, এইভাবেই কিন্তু কাজ হয়। কারণ সরকারি মাধ্যম আর কোথায় আছে, কটা সরকারি মাধ্যম আর এইভাবে কাজ করে। আচ্ছা, তো আবার একটু ফিরি আপনার জার্নিতেও, যে আপনি করলেন স্যাফ গেমস করলেন, তারপর নেক্সট মেজর ইভেন্ট কি করেছিলেন? স্যাফ গেমস করলাম, তারপর চ্যানেল লাইনের কথা বললেন, শিলিগুড়িতে নেহেরু গোল্ড কাপ করলাম। এই নেহেরু গোল্ড কাপের একটা বিশেষত্ব হচ্ছে, এখানে প্রথমবার ভারতে আরএফ ক্যামেরা ইউজ হয়েছিল, এবং আমি ভাগ্যবান যে আমি সেই ক্যামেরাটা আমি অপারেট করেছিলাম। যদিও তাতে কিছু কিছু হিকাপস ছিল, যে তাতে কোনো ট্যালিলাইট বা টকব্যাকের সিস্টেম ছিল না। আমার পাশে একজন ইঞ্জিনিয়ারিং এর লোক মানুষ থাকতেন, তিনি ওয়াকি টকি নিয়ে থাকতেন, ক্যামেরা নাম্বার ছিল 7, তিনি শর্ট রেডি হলে বলতেন হ্যালো পিসিআর, হ্যালো পিসিআর, ক্যামেরা 7 ইজ রেডি। এবার পিসিআর থেকে তখন বিশ্বনাথ ছিলেন প্যানেলে, বিশ্বনাথ বলতে ক্যামেরা 7 কামিং টু ইউ বলে সুইচ করা হতো, করে আবার ক্যামেরা 7 অনলাইন, ক্যামেরা 7 অনলাইন, ক্যামেরা 7 অনলাইন, টেক ক্যামেরা টু, ট্যালিলাইট জ্বললে বোঝা যায় যে আপনার ক্যামেরাটা অন শট, তখন আমার ক্যামেরা যাচ্ছে। তো যতক্ষণ অবধি আমার ক্যামেরা অনলাইন রয়েছে, দম বন্ধ করে আছি, আবার যেই অফলাইন হয়ে গেল, এবার আমি পরের শট আবার রেডি করলাম। বা কখনো বদিল তুমি একটু কোচের ছবি দাও, তো তখন কোচের ছবি দিলাম, বা তুমি এখন দর্শকে চলে যাও, সেটা। তো সেই আরএফ ক্যামেরা প্রথমবার ইউজ হয়েছিল। ক্যামেরা কতটা পরিবর্তন হয়েছে আপনি যখন প্রথম কাজ করেছিলেন, এখন যে ক্যামেরায় কাজ করছেন?
আগেকার দিনে টিউব ক্যামেরা ছিল, তাকে খেলা শুরু প্রায় ঘন্টাখানেক আগে থেকে অন করে রাখতে হতো। মানে ওই 3টে RGB 3টে টিউব, তার সঙ্গে রেজিস্ট্রেশনের নানা রকম টেকনিক্যাল ব্যাপার ছিল। আর পুরোটা ভাল্ব সিস্টেম ছিল, শুধু ক্যামেরা নয় অন্যান্যগুলো। সুতরাং কালার ম্যাচিং এর কোনো কোনো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারতো। আর এখনকার দিনে হচ্ছে ক্যামেরাটা অন করেই ছবি তোলা যায়। আর তখনকার দিনে যেমন ধরো ভিউ ফাইন্ডার হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং ক্যামেরা যথেষ্ট ভারী হতো। ভিউ ফাইন্ডার ব্ল্যাক অ্যান্ড, এখনকার দিনে কালার ভিউ ফাইন্ডার আছে, যা তুমি দরকার ওটাকে বা মনোক্রম করে নিতে পারো, অসুবিধা নেই। ক্যামেরার লেন্স অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। আগে যেমন 20x লেন্স ছিল, এখন ধরো 120x 107 তো খুবই কমন। এবার একটা শ্রোতাদের তরফ থেকে আমি একটা প্রশ্ন করছি, আমরা সবাই জানতে চাইবেন, এতগুলো ক্যামেরা এত শট নিচ্ছে, সিলেকশন অফ শট কোনটা যাবে, এটা আপনি বলছিলেন যে প্যানেলে যিনি থাকেন তিনি করেন, তারপর সেটা মিক্স, মানে একটা তো অনলাইন এডিটিং এর মতোই হচ্ছে ব্যাপারটা, এটা কিরকম হয় প্রক্রিয়াটা যদি একটু আমাদের বলেন। যে তখন ক্রিকেটের সিজন চলছে, সবে চ্যাম্পিয়ন্স লিগ হয়ে গেল, দুদিন পর থেকে IPL হবে, WPL হয়ে গেল, তো সেইটা উদাহরণ দিলে লোকের হয়তো বুঝতে সুবিধা হবে। আপনারা দেখবেন খেলাটার না একটা বেসিক প্যাটার্ন আছে। প্যাটার্নটা কিরকম, ধরো ক্রিকেটের মাঠে কোথায় কোথায় ক্যামেরা থাকে, আমি এটা প্রাথমিক ভাবে সেটা বলে দিই। যদি তুমি পিচটাকে লম্বালম্বিভাবে দেখো, তাহলে ফার এন্ডের উইকেট এবং নিয়ার এন্ডের উইকেট, এই দুটোকে মিলিয়ে যদি একটা সরলরেখা টানো, সেই সরলরেখা দুটো যদি গ্যালারি অব্দি টেনে দাও, দুপাশের গ্যালারিতে, সেই লাইনের উপর থাকে উইকেট টু উইকেট ক্যামেরা। ঠিক আছে, যেটা মূল বলগুলো ধরে না, আচ্ছা বোলিংটা ধরে, বোলিংটা ধরে, আচ্ছা দৌড়ে আসে। এবার যেটা হচ্ছে যে ধরো প্যাভিলিয়ন দিক থেকে বল হচ্ছে, সেখানে ক্যামেরা 1 বলা হচ্ছে উইকেট টু উইকেট ক্যামেরা। তার কাজ হচ্ছে বোলারের পা থেকে নিয়ে উইকেট কিপারের মাথা অবধি এতখানি ফ্রেম রেখে সে বোলারের সঙ্গে জুম ইন করে যাচ্ছে, বোলারের পা যেন না কাটে এবং উইকেট কিপারের মাথা যেন না কাটে। এবার যে বলটা ডেলিভারি হলো, ও বলের সঙ্গে জুম ইন করে গেল, যদি বলটা জোরে হিট হলো, জোরে হিট হওয়ার সঙ্গে সঙ্গে তার পাশের ক্যামেরাটা, যেটা বল ফলো ক্যামেরা বলা হচ্ছে, তাতে সুইচ ওভার হয়ে গেল। এই উইকেট টু উইকেট ক্যামেরার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো উইকেট নিয়ে চলে আসলো রানিং বিটুইন দ্য উইকেটের জন্য। আচ্ছা, যদি রান আউটে কোনো পরিস্থিতি তৈরি হয়। আচ্ছা, এবার যদি জোরে হিট না হলো, এটা স্নিক হলো, হ্যাঁ, বলটা যদি ফার্স্ট স্লিপ বা উইকেট কিপারের কাছে যায়, তাহলে এই উইকেট টু উইকেট ক্যামেরা ততখানি অবধি গেল, উইকেট কিপার ফার্স্ট স্লিপ। যদি দেখা গেল বলটা ফার্স্ট স্লিপ ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা ফার্স্ট স্লিপ আরো অনেকটা অ্যাওয়ে হয়ে আছে, তাহলে কিন্তু সে আর যাবে না, ওটা সঙ্গে সঙ্গে ফলো ক্যামেরায় সুইচ করা হবে। এবার প্রশ্ন হলো, এটা তো এদিক থেকে বোলিং হচ্ছে, ওদিক থেকে যখন বোলিং হবে ওখানে একটা উইকেট টু উইকেট ফলো ক্যামেরা আছে, তারা এখন কি করছে, ওইখানে উইকেট টু উইকেট ক্যামেরা কিন্তু তখন আম্পায়ারকে ধরে রেখেছে। আচ্ছা, কারণ 4-6 বা কোনো একটা হতে পারে, ওই শটটা হতে পারে। আর যে ওইখানে ওই দিককার ফলো ক্যামেরা, সে কিন্তু রিভার্সে ফলো করে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন বোলিং এন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এরা এই কাজটা করছে, ওই কাজটা, দুজনের কাজ পাল্টে গেল। তো যে অ্যাকচুয়াল শটটা সেটা কোন ক্যামেরাটা নিচ্ছে? বল হিট হওয়া, তুমি যদি খেলা দেখো, তুমি তখনই একটা চেঞ্জ হয়, যেই বলটা হিট হলো, এবং এই সুইচটা কখন হবে, এইটা সাধারণভাবে ডিরেক্টর যে সুইচ করে তাকে বলে না, কারণ ওইটা মানে প্রত্যেকটা বলের ক্ষেত্রে এতটাই ডিফারেন্ট যে বলে শুনে সে রিয়াক্ট করবে এতটা টাইম থাকে না। তো ওটা ওকেই ডিসাইড করতে, ডিসাইড করে ওই দেখে না বলটা কোথায় ট্রাভেল করছে, টাক করে সুইচ করে দেয়। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে সাধারণভাবে ডিরেক্টর বলে না যে 1 থেকে 2-তে, মানে উইকেট টু উইকেট থেকে ফলোতে কখন যেতে হবে। আচ্ছা, এরপর যেটা হলো, তার পাশে একটা, এবার ধরো LBW সিচুয়েশন হলো। LBW সিচুয়েশন যখন হলো, তখন কি করা হলো, স্পিন ভিশন ক্যামেরা হচ্ছে অনেক বড় লেন্স এবং অনেক হাই স্পিড স্লো মোশন ওতে করা থাকে। নর্মাল ক্যামেরাগুলো যদি 250 ফ্রেমস পার সেকেন্ডে চলে, ওইটা হয়তো 500 to 2000 লাইট অনুযায়ী ততটা হয়, যাতে বলের পুরো ঘোড়াটা সুন্দরভাবে দেখা যায়। সেই ক্যামেরা দেখা গেল যে বলটা প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছে কি লাগেনি, স্পিন ভিশন ক্যামেরায়। এবার শুধু সেইটা নয়, ছবিতে তো অনেক দূর থেকে তুলেছে, কিন্তু সত্যি সত্যি একদম টাচ করে গেল কি গেল না, এটার জন্য আল্ট্রাইজ কল করে। এইটা কিভাবে হয়? আল্ট্রাইজটা হচ্ছে উইকেটের পিছনে সেন্সিটিভ মাইক্রোফোন লাগানো থাকে। আচ্ছা, এই আওয়াজটা ধরে? হ্যাঁ, ওই আওয়াজটা ধরে। এবার হচ্ছে তুমি যদি কোনোদিন খেলার মাঠে, আচ্ছা, হটস্পটও একটা জিজ্ঞেস করি, সাদা হয়ে ওঠে, ওটা এরপরে বলছি।
এবার তুমি যদি কখনো খেলা শুরুর ধরো ঘন্টা 3 আগে যদি মাঠে যাও, তুমি হঠাৎ দেখবে যে একজন লোক সে 2টো উইকেট নিয়ে একবার এই উইকেটের উপরে 2টো উইকেটকে একে অন্যের সঙ্গে ঠুকছে, আবার ওই প্রান্তে গিয়ে 2টো উইকেটকে একে অন্যের সঙ্গে ঠুকছে। ঠিক আছে, এবার তখন যদি তুমি সব ক্যামেরাগুলোকে দেখো, দেখবে সবগুলো ক্যামেরা যেখানে উইকেটের সঙ্গে উইকেট ঠুকছে ওখানে ফোকাস করে রেখেছে। এইটা করা হয় সিঙ্ক করানোর জন্য। এই যে ব্যাটের সঙ্গে উইকেটের সঙ্গে উইকেট ঠক করে লাগলো, এবার এইটাকে যে স্লো মোশন ভিটি এটাতে সিঙ্ক করা হয় ছবির সঙ্গে। মানে এমন যেন না হয় যে ব্যাটে ওই উইকেটের সঙ্গে উইকেট লাগলো তারপরে ঠক করে শব্দটা এলো, বা ঠক করে শব্দটা এলো তারপর উইকেটের সঙ্গে উইকেটটা লাগলো। হওয়া উচিত উইকেট টুইকেট লাগার সঙ্গে সঙ্গে ঠক শব্দটা আসা উচিত। এই সিঙ্ক অ্যাডজাস্টমেন্টটা তখন করা হয় খেলা শুরুর আগে, সো দ্যাট বলটা যখনই ব্যাটে টাচ হচ্ছে তার সঙ্গে সিঙ্ক হয়ে আছে, সেইখানে তুমি ওই ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার কি বলে স্নিকো, এবং আগে স্নিকো ছিল, এখন বলে আল্ট্রা এজ। আর তুমি যেটা হটস্পট বললে সেটা আগে ইউজ হতো, প্রথম ইউজ হয়েছিল 2006 সালে। এটাতে কি করা হয়, ইনফ্রারেড ইমেজিং সিস্টেম ইউজ করা হয়। মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি গরম, হিট জেনারেট করবে। হ্যাঁ, তো এবার হচ্ছে সেই আগে এবং যেখানে হিট একটা জেনারেট হচ্ছে ওখানে একটা হোয়াইট স্পট মতো দেখা যাচ্ছে, একটা নেগেটিভ উপরে একটা হোয়াইট স্পট মতো দেখা যাচ্ছে। তাহলে বোঝা যায় তো ব্যাটে যদি হোয়াইট স্পট আছে মানে ব্যাটে আগে লেগেছে, ব্যাটে না লেগে প্যাডে হোয়াইট স্পট এসছে মানে প্যাডে ডাইরেক্ট লেগেছে, আর ব্যাটে প্যাডে দু জায়গাতে হোয়াইট স্পট আছে মানে ব্যাটে লেগে প্যাডে লেগেছে। কিন্তু এখন আল্ট্রাইজের জন্য সবটাই বোধহয় সলভ হয়ে গেছে। হ্যাঁ, আসলে এইটা অতটা অতটা ছিল না, রিলায়েবল নয়। মনে হলো যে তার থেকে আল্ট্রাইজটা ভিজুয়ালি অনেক বেশি ভালো দেখতে। হ্যাঁ, ভিজুয়াল ব্যাপারটা তো। আচ্ছা, স্টাম্প মাইক, স্টাম্প ক্যাম এগুলো কবে এলো? এগুলো ধরো আপনাদের প্রথম দিকে তো ছিল না নিশ্চয়ই? একদম প্রথম দিকে ছিল না। আমরা যখন ওই চ্যানেল লাইনের সাথে কাজ করছি ওই রকম সময় পেলাম। আচ্ছা, হটস্পট সম্পর্কে আরেকটা মজার বলি, অনেক টেকনোলজি কিন্তু এসছে, তার টেকনোলজির জন্ম কিন্তু খেলার জন্য হয়নি, হয়েছে যুদ্ধের জন্য। এবার যুদ্ধের জন্য হয়েছে, পরে সেটা খেলা লাগানো হয়েছে। হটস্পট কিন্তু আবিষ্কার হয়েছিল যুদ্ধক্ষেত্রে অন্ধকারের মধ্যে ট্যাঙ্ক বা ফাইটার প্লেনকে আইডেন্টিফাই করার জন্য, ইনফ্রারেড ওইটা দিয়ে। পরবর্তীকালে সেটা ক্রিকেটে ইউজ হবে। এবার আপনার কিছু মেমোরেবল স্মৃতি, যেগুলো ধারাভাষ্যকারদের সঙ্গে ইন্টারাকশন, ক্রীড়াবিদদের সঙ্গে ইন্টারাকশন, এই নিয়ে যদি একটু আমাদের বলেন। আপনার তো বহু স্মৃতি রয়েছে। তখন যদি এখনকার মতোই মোবাইল ফোন থাকতো না, এমন এমন ছবি আমি লোককে দেখাতাম যে লোকে পুরো মানে ভাবতে পারত, মানে এরকম সিচুয়েশনে পড়েছি যে ভাবা যায় না, মানে কল্পনার বাইরে। যেমন আমার একটা মনে পড়ছে, আসলে তখন তো মোবাইল ফোন ছিল না, থাকলে মানে এত সুন্দর সুন্দর স্মৃতি আমার অ্যালবামে থাকতো। আমার মনে পড়ছে 2000 সাল যখন সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছেন, হ্যান্সি ক্রোনিয়ে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন। সেই সময় আমরা কোচি থেকে জামশেদপুর আসছিলাম একটা ম্যাচ কভার করতে। তো যেটা হলো যে ম্যাক্সিমাম যে ক্রু ছিল তাদের কোচি থেকে রাঁচি হয়ে জামশেদপুরে পাঠিয়ে দেওয়া হলো বাই রোড। আমরা 3 জন যে কলকাতা ক্যামেরাম্যান ছিলাম, এবং আরো কয়েকজন, যার মধ্যে আমাদের 2 জন কলকাতা প্রডিউসার ছিলেন, মিলন দা, অনুপ দা, এবং আরো কয়েকজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার যারা সেই সময় কমেন্ট্রি কাজ করছিলেন। টনি গ্রেগ, ব্যারি রিচার্ডস, ইয়ান চ্যাপেল, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর, যশপাল শর্মা, সব নক্ষত্র আমাদের পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। বললো একদিন বাড়িতে থেকে এসো। পরের দিন ভোর 5টায় হাওড়া থেকে একটা সেলুন কার, স্পেশাল একটা কার শুধু আমাদের নিয়ে জামশেদপুরে গেল। ইন্টারাকশন হয়েছিল এদের সঙ্গে, এবং যেহেতু আমরা একই হোটেলে থাকতাম, এক ভেন্যু থেকে আরেক ভেন্যু, একই প্লেনে আমরা সেই সময় ট্রাভেল করতাম, তো সুতরাং মুখ পরিচিতিতে ছিল। এবং হ্যাঁ, ইন্টারাকশন তো হয়েছিল, কিন্তু তারা এমন মহিরুহ, তার সঙ্গে আর কথা কি বলবো, শুধু অবাক হয়ে তাকিয়ে থেকে। আমাদের এটা হয় যখন আমরা মাঠে যাই। তো এছাড়া খেলোয়াড়দের সঙ্গে আপনি একটা খুব মজার গল্প বলছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, এটা আমার কাছে খুব একটা মজার ব্যাপার। এটা হয়েছিল ফেব্রুয়ারি 2002 সালে নাগপুরে যে পুরনো স্টেডিয়াম, এখনকার নতুন স্টেডিয়ামে নয়, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনে, সেখানে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ফার্স্ট টেস্ট ম্যাচ হচ্ছে। সেই ম্যাচটা আমরা চ্যানেল 9-এর সঙ্গে যৌথভাবে প্রোডাকশন করছিলাম। তো সেই ম্যাচটাতে শিবসুন্দর দাস
উড়িষ্যার, তিনি ভারতীয় টিমের ওপেনার ছিলেন এবং উইকেট কিপার ছিলেন। তিনি 105 রান করেছিলেন। সচিন তেন্ডুলকর তার 28তম সেঞ্চুরি 176 রান করেছিলেন। সেই খেলাটায় 4th ডে একটা সিচুয়েশন হলো যে ভারত কোনো একটা সময় ডিক্লেয়ার করবে। আচ্ছা, কোন সময় ডিক্লেয়ার করবে এটা বোঝার জন্য আমাদের যিনি প্যানেল ডিরেক্টর ছিলেন গাভিন স্ক্রোভেল, তিনি আমাকে বললেন যে উৎপল, ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াট টাইম ইন্ডিয়া মে ডিক্লেয়ার। তো আমি সেখানে হ্যান্ডেল ক্যামেরা করছিলাম, মানে প্লেয়ারদের নিয়ে মাঠে ঢোকানো, বের করা, ডাগ আউটের ছবি, দর্শকের ছবি। তো আমি সেই ক্যামেরা নিয়ে ডাগ আউটের কাছে গেলাম, ম্যানেজারের সঙ্গে কথা বলে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে গেলাম। গিয়ে বললাম যে ডিক্লেয়ারটা কখন হবে। তো মুখ চেনা ছিল, সে বললো তোমার কি দরকার। তা বললাম না, আমাকে দর্শকের ছবি তুলতে যেতে হবে, তাহলে আমি তার আগে চলে আসবো। তো বলে দেখো ছোটবাবু তো ব্যাটিং করছে, ছোটবাবু মানে সচিন তেন্ডুলকর, ও তো ঠিক আছে, বাংলার ওর একটা সেঞ্চুরির স্কোপ আছে। বাংলার তখন প্রায় 8-এর শেষের দিকে রয়েছে, হয়তো 85-86 এরকম রান তখন রয়েছে। আমি একটু দেখতে চাইছি যে বাংলার যদি সেঞ্চুরিটা হয়ে যায়, বাংলা যদি আউট হয়ে যায় তখনই ডিক্লেয়ার করব, আর যদি সেঞ্চুরি হলে তারপরই করব। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি চাইছি টি ব্রেকের আগে একবার ওদের নামিয়ে দিতে, যাতে টি ব্রেকের পর আবার নামতে হয়, ওই সময় একটু যাতে ইয়ে হয়। তো ধরে নাও আরো মিনিট 15 তো বটেই। তাহলে ঠিক আছে, আমি 15 মিনিট পর চলে আসছি। আমি সাইডে গিয়ে কমেন্ট আমাদের প্যানেল ডিরেক্টরকে বললাম যে এই হয়েছে। তো তখন তিনি রবিন জ্যাকম্যান আর ইয়ান চ্যাপেল সেই সময় কমেন্ট্রি করছিলেন। তো জ্যাক, ডিড ইউ কপি দ্যাট? বললো ইয়েস। ওকে, আফটার 2 মিনিটস। এবার 2 মিনিট পর আমি কানে শুনছি ইয়ান চ্যাপেল রবিন জ্যাকম্যানকে জিজ্ঞেস করছেন যে সো জ্যাক, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট টাইম গাঙ্গুলি শুড ডিক্লেয়ার? তো রবিন জ্যাকম্যান যেরকম খুব, আই থিঙ্ক হি উইল গিভ সাম টাইম টু ব্যাঙ্গার to complete his first century, but I don't think he will wait for more than 10-15 minutes, because obviously he will like the team to bat for a couple of overs before the tea break, and after tea break again a new beginning. So I think another 10-15 minutes maybe Ganguly will be calling his team back. এবার তুমি যদি বাড়িতে বসে কমেন্ট্রিটা শোনো, তুমি দেখলে ঠিক তাই হলো। মিনিট 10 পরে বাংলার সেঞ্চুরিটা হলো এবং গাঙ্গুলি ওদের কল করলো। এবং এই কিংবদন্তি ধারাভাষ্যকারদের আপনি এই তথ্যটি দিয়েছিলেন খুঁজে এনে। অসাধারণ একটি স্মৃতি, সত্যি সত্যি। এরম তখন ঘটতো, এখন আর ঘটে না, কারণ এখন আমাদের পরিষ্কার বলে দেওয়া থাকে ইন্টারাকশন, প্লেয়িং টিমের কোনো প্লেয়ারের সঙ্গে, প্লেয়িং 15-এর প্লেয়ারের সঙ্গে আদার দেন ফ্লোর ম্যানেজার কোনো ক্রু ইন্টারাক্ট করবে না। কারণ গঙ্গাদি প্রচুর জল বয়ে গেছে, অনেক ঘটনা, অনেক কিছুই পাল্টে গেছে। তো সেইখানে আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তোমরা যারা প্লেইং 15 আছে তাদের কারোর সঙ্গে কোনো কথা বলবে না। ঠিক, আমাদের একদম শেষ লগ্নে চলে এসছে আজকের এই সাক্ষাৎকার। যদি অনেক কিছু জানার আরো ইচ্ছে করছে, বিশেষ করে অনেক কিংবদন্তি ধারাভাষ্যকারদের সঙ্গে আপনি কাজ করেছেন, কিন্তু আপনাকে অনেক কঠিন কঠিন জায়গায় গিয়েও কাজ করতে হয়েছে। আপনি ডেভিস কাপের স্মৃতি আমার সঙ্গে শেয়ার করছিলেন, এবং আপনি বলছেন ইডেন গার্ডেন্সে কেন অনেক বিখ্যাত মাঠে সেই টঙে আপনি চড়েছেন, সেই ব্যাপারটা কিরকম? হ্যাঁ, মানে কিরকম হলো বলতো, স্পাইডার ক্যাম এলো 2010 সালে। এই খেলার মাঠে দেখেছো যে একটা ক্যামেরা চারদিকে তার দিয়ে ঝোলানো থাকে, একদম মাঠের মাঝখানে চলে আসে, উপরে চলে যায়, নিচে যে কোনো জায়গায় যায়। স্পাইডার ক্যাম আসার আগে উপরের ছবি কি করে পাওয়া যেত? বলতে পারো যে মোটামুটি 96-97 সাল থেকে নিয়ে পরবর্তী প্রায় বছর 10 ভারতে যে কোনো মাঠে যত ক্রিকেট ম্যাচ হয়েছে তাতে যে টাওয়ারের উপর ক্যামেরা, বেশিরভাগ টাওয়ারেই আমি ছিলাম। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে ওয়াংখেড়েতে, এবং সেখানে হচ্ছে ওই গোল ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে ইকুইপমেন্ট উঠে এবং কেবল তুলে নিয়ে লাগাতে হয়েছে। উপরে দাঁড়িয়ে থাকা ভয়ানক ব্যাপার এবং কষ্টকর তো নিশ্চয়ই। আসলে তখন হয়তো বুঝিনি, বয়সটা কম ছিল, কিন্তু হ্যাঁ ভয় লাগতো, কারণ সমুদ্রের হাওয়াতে টাওয়ারটা একটু একটু দুলতো। সত্যি ওইটা একটু ভয় লাগতো। বেস্ট টাওয়ার আমি পেয়েছি ইডেন গার্ডেনে সেই সময়, কারণ ইডেন গার্ডেনে একদম লাইটের আগের লেভেল অব্দি লিফট আছে। তো সুতরাং পুরোটা লিফটে করে গিয়ে শুধু একটা লেভেল আমাকে হেঁটে উঠতে হতো। তো সেই ওই ক্যামেরাতে দুটো কাজ হতো, মূলত 6 মারলে ওইটা দিয়ে ফলো করা, উপর থেকে দেখতে খুব সুন্দর লাগতো, সেটা হতো। 4টারও অনেক সময় নেওয়া হতো। আরেকটা যেটা হতো সিটি শটস,
আচ্ছা, ওই যে যে ধরো ওভারের মাঝখানে সিটি শট দেখা এটা এখন হয়। ড্রোন নিয়ে থাকে। হ্যাঁ, হুম, তো এবার তখন দ্রোণও ছিল না, হুম, স্পাইডারও ছিল না। ঠিক। তো আমি যথারীতি বিভিন্ন শহরে যা করি সব তো আপনার আইসোলেটেড লাগতো উপরে উঠে সব, শুধু কানে একটা ইয়ারপিস হচ্ছে, প্রডিউসারের সঙ্গে কথা হচ্ছে আহ, এতক্ষণ, মানে টেস্ট ম্যাচ আসলে 6 ঘন্টা খেলার বললাম। মধ্যে ইনভলভ থাকতাম তো হুম। অতটা হয়তো অসাধারণ। অসুবিধা প্রথম দিকে হয়তো হতো, কিন্তু পরের দিকে ওটা ইউজ টু হয়ে গেছে। দেখো, খেলার কভারেজ কিন্তু আদারওয়াইজ ভীষণ বোরিং ক্যামেরাম্যানের জন্য। কঠিন। সারাটা দিন কিন্তু এক কাজই করে যেতে হয়, ঠিক সুতরাং তুমি যদি খেলাটা ইনভলভ না হও তাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক ঠিক। তো সেই ইডেন গার্ডেনে হঠাৎ হুম। ক্যালকাটা পুলিশে মনে হলো যে ওখান থেকে আমি যে ধরো রাইটার্স বিল্ডিং দেখাচ্ছি, হুম। হাইকোর্ট দেখাচ্ছি, হুম, তাতে সেটা আমাদের শহরের বা আমাদের দেশের হুম। সিকিউরিটির একটা থ্রেট হয়ে যেতে পারে। হ্যাঁ। আমাকে তৃতীয় দিনে ওখান নামিয়ে দিলে? থেকে নামিয়ে দেওয়া হলো, এবং বাবা। পরের দিন আনন্দবাজারে বড় বড় করে লেখা বেরোলো হুম। যে টিভি ক্যামেরা নামিয়ে দেওয়া হলো টাওয়ার থেকে। কাটিংটা বাড়িতে আমার অসাধারণ সেভ করে ব্যাপার। রাখা আছে। একদম আমার শেষ প্রশ্ন আপনাকে, আর কোন কোন খেলা আপনার জন্য, আপনার মধ্যে খুব উল্লেখযোগ্য কভারেজ আপনি করেছেন, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি ফেস করেছেন? ডেভিস কাপ আমি বহু বছর করেছি। হুম। তো ফেব্রুয়ারি 2019 সালে কলকাতায় ডেভিস কাপ হয়েছিল সাউথ ক্লাবে, হুম। ইন্ডিয়া ভার্সেস ইটালি। এবার ওইখানে খেলার বোধহয় মাস দেড় দুই আগে সাউথ ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন রজত মজুমদার, উনি এবং অভিজিৎ দাশগুপ্ত ছিলেন ওনাদের টেকনিক্যাল অ্যাডভাইজার, দুজনে আমাকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে এই খেলাটা হচ্ছে, এখানে ক্যামেরা পজিশন কোন দিকে হবে, কি হবে না হবে, এটা তুমি আমাদের বলো। তো অভিজিৎ তখনই ছিলেন, কিন্তু অভিজিৎ বললেন তুই ওগুলো কর যে কি হাইটে তোর ক্যামেরা লাগবে। এবার ওইখানে আমার কাছে চ্যালেঞ্জটা হয়ে গেল, দেখো একদম প্রথম দিকে যে করেছি লোকে অত বেশি খেলা দেখতো না, দেখার সুযোগ ছিল না। হুম। আজকের যুগে টেনিস বলতে লোক উইম্বলডন ভাবছে, ইউএস ওপেন ভাবছে, অস্ট্রেলিয়ান ওপেন ভাবছে। আমার চ্যালেঞ্জ ছিল যে ওখানে দূরদর্শন করছে, ইন্ডিয়া থেকে করছে, ওখানে আমি পুরো ভারতকে রিপ্রেজেন্ট করছি, হুম। পুরো ভারতকে, দূরদর্শনকে, সব ক্যামেরাম্যান তাদের রিপ্রেজেন্ট করছি, যাতে আমাদের কভারেজটা কোনোভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের থেকে বিন্দুমাত্র কম না হয়। হুম। তার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আমি যেন এক্স্যাক্ট ওই হাইটটা পেতে পারি, হুম। কেন ওই হাইটটা না পেলে ওইটা খেলাটা আর কিছু হবে না। হুম। তো কিভাবে তো মাপলেন এটা? এবার খুব মানে গোদা পদ্ধতিতে মাপা হলো। প্রথমে তো আমি ঠিক বুঝতেই পারছি না হাইটটা কি করে মাপবো। হুম। তো সেখানে রজতবাবু, উনি যেহেতু আগে পুলিশে ছিলেন, বললেন দাও আমি তোমাকে একটা হেল্প করছি, আমি পুলিশের ড্রোনটা নিয়ে আসছি। আচ্ছা। উনি পুলিশের ড্রোন নিয়ে আসলেন, নিয়ে এসে আমি ড্রোনের ছবি দেখে ড্রোনের হাইটটা মোটামুটি ফিক্স করলাম হুম। যে এই হাইট থেকে আমার ছবিটা আমি ঠিকঠাক পাচ্ছি। হুম। এবার ওই হাইটটা বেস লাইন থেকে কত দূরে ড্রোনটা, কত হাইটের ড্রোনে ওই অ্যাঙ্গেলটা পাচ্ছে সেটা দেখে হুম। বাড়ি যাওয়ার সময় একটা দোকান থেকে বেসিক্যালি চাঁদা কিনে নিয়ে গেলাম, কাগজে বসে পেন্সিল দিয়ে অঙ্ক এঁকে কষলেন, অঙ্ক জিওমেট্রিক কষলাম অঙ্ক। হ্যাঁ। যে এত বড় যদি গ্যালারি হয় আর এই অ্যাঙ্গেল পেতে গেলে আমার কি হাইট লাগবে। এবং আপনার আবার টাওয়ারে উঠতেই হলো শেষে, মানে উঠতে সেটা তো আবার হতোই। উঠতেই হলো। এবার দেখা গেল ওনারা বানালেন 22 ফিটের গ্যালারি, হুম। কিন্তু আমার তো লাগবে 45 ফিট। আরো লাগবে আপনার, এবার 23 ফিট আরো ওইখানে, লাগবে। হ্যাঁ, এবার ওরা খুব মানে বিভিন্ন পাইপ টাইপ দিয়ে যা হোক করে একটা বাবা। দাঁড় করিয়ে দিলেন। ক্যামেরা নিয়ে আপনি তার উপরে? ক্যামেরা, দুটো ভারী ক্যামেরা নিয়ে ওখানে তার উপর আমি এবং আরেকজন ক্যামেরা অপারেটর। হুম। রীতিমতো জায়গাটা খুব নিচে, কোনো সাপোর্ট দেওয়া নেই। রজতবাবু বলছেন বাবা পড়ে গেলে শুধু মরে যেও না, যদি হাত পা ভেঙে যায় ওটা আমি ঠিক করিয়ে দিতে পারবো, হ্যাঁ, কিন্তু প্লিজ একটু কেয়ারফুলি তোমরা। না, ওই 22 ফিট পড়লেও মরার চান্স থেকে যায়, যে নিচে এসে তো পড়লেন। সেখানে 45 ফিটের ওই রাইজার থেকে হুম। যে ডেডিকেটেড রিপ্লে ক্যামেরাটা অপারেট করেছিলাম, এবং ওটা ইটালিতে বিশাল দেখানো স্মৃতি। হয়েছিল, এবং ডেভিস কাপের এক ভদ্রমহিলা এসেছিলেন, হুম। তিনি পরে এসে আমার সঙ্গে দেখা করে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে গেলেন, এবং এখনো ওনার সঙ্গে যোগাযোগ আছে। হুম। ওনারাও বিভিন্ন দেশে বিভিন্ন ইভেন্ট করে বেড়ান, এখনো উনি কোনো ইভেন্ট করলে আমাকে সেই ইভেন্টের যে ডাটাস, যে গ্যালারির হাইট কি, ক্যামেরার হাইট কি, কি টেকনোলজি, এখনো ওনার সঙ্গে ইন্টারাকশনটা আছে। মিসেস ওহারা ওনার নাম ছিল। আচ্ছা, আচ্ছা। তো এটা আমার কাছে এটা দারুণ যে হুম। আমি অন্তত দেশের হয়ে আমার কাজটা ঠিক ঠিক করে উঠতে পেরেছি। ঠিক। আচ্ছা, আপনি অনেক খেলা কভার করছেন, ব্যাডমিন্টন থেকে শুরু করে ভলিবল, বাস্কেটবল, একটু বলুন কি কি আছে খেলা? ক্রিকেট, ফুটবল তো হলো কথা, টেনিস হলো। এবার দেখো, ক্রিকেট করেছি, ফুটবল করেছি, টেনিস করেছি, চেস করেছি, আচ্ছা, চেসও করেছেন। সুইমিং করেছি, অ্যাথলেটিক্স করেছি। অ্যাথলেটিক্সে মোটামুটি সবগুলো ইভেন্টই করেছি। সেটা একটা নতুন চ্যালেঞ্জ। শুটিং করেছি,
হকি করেছি, হকি প্রচুর এবং করেছি। গুরুত্বপূর্ণ ইভেন্ট করেছে, এখনো করছেন আপনি? এখনো করছি। মোটামুটি ধরে নিতে পারে যেসব ইভেন্টে লোকের সুযোগ পাওয়াটা সত্যি স্বপ্ন, আমি সেই ধরনের ইভেন্ট করেছি। যেমন ধরো আফ্রো-এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস, এই ধরনের প্রচুর ফুটবল লিগ, উইমেন্স ক্রিকেট, টেনিস, রোলার হকি, এই ধরনের প্রচুর ইভেন্ট করেছি। মোটামুটি যে ধরনের যে কোনো গলফে অন্যরকম চ্যালেঞ্জ, অত ছোট বলকে ফলো করা। কোন খেলাটা সবচেয়ে কঠিন কভার করা? দেখো, একটা হচ্ছে বল ফলো যে খেলাগুলো আছে, ফুটবলটা সেই অর্থে আমার একটু ইজি মনে হয় যে বলটা অনেক বড় বল আছে, ঠিক আছে, কিন্তু স্পিড ধরুন ব্যাডমিন্টন, টেবিল টেনিস আবার স্পিডও খুব বেশি না, ওগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। গলফটা খুব চ্যালেঞ্জিং। ক্রিকেট আকাশে সেই বল হারিয়ে যাচ্ছে, ওখানে কি হয় বলতো, সাদা বল এবং সাদা আকাশে, এবার তুমি যদি ওই গাছপালার উপর দিয়ে বলটা যখন আকাশে ঢুকছে, সেই মুহূর্তে বলটাকে যদি তুমি হারিয়ে ফেলো, তুমি আর বলটাকে খুঁজে পাবে না। তো ওইটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ। আমার মনে আছে প্রথম আমি গল্প করতে গেছি, প্রথম একটা দিন আমি বল দেখতেই পারিনি, প্রথম একটা দিন। পরের দিন থেকে আমি ধীরে ধীরে বল দেখা শুরু করলাম, এখন যাকে অভ্যস্ত হয়ে গেছে। আর এত দেশ বিদেশে এত ভেনিউ, এত বিখ্যাত ভেনিউতে আপনি খেলা কভার করছেন, সবচেয়ে সুন্দর কি ইডেন গার্ডেন্সই আমাদের এই মুহূর্তে? কিন্তু ক্রিকেট বলতে গেলে নরেন্দ্র মোদী করেছেন ওখানে আপনি, অনেক ম্যাচ। ফুটবলে মোটামুটি মেজর ভেন্যুগুলো একই রকম। তোমার বারাবাটি স্টেডিয়াম, কলিঙ্গা স্টেডিয়াম, কলিঙ্গা হকি স্টেডিয়ামটা খুব ভালো। তবে বেস্ট হকি স্টেডিয়াম হচ্ছে রাউরকেলা। এত ভালো স্টেডিয়াম করেছে। বা রিসেন্টলি আমি গিয়েছিলাম রাজগিরে এশিয়ান উমেন্স হলো, ওইটা কিন্তু ভবিষ্যতের ডেস্টিনেশন হচ্ছে, কারণ ওরা এক জায়গাতেই হকি, ক্রিকেট, ফুটবল সব স্টেডিয়াম করছে। অসাধারণ, মানে যে ভেন্যুটা তৈরি হচ্ছে দেখলে মন ভালো হয়ে যায়। বেশ, আজকে আর আমাদের সময় নেই, কিন্তু ইচ্ছে ছিল আরও জানার, কারণ দূরদর্শনে ধারাভাষ্য দেওয়া এবং অন্য সাধারণ প্রোগ্রাম করতে আমি গেছি, অভিজ্ঞতা হয়েছে, কিন্তু পেছনে নেপথ্যে এত কিছু চলে এটা আমিও জানতাম না। বিশেষ করে খেলার ক্ষেত্রে এত ক্যামেরার টেকিং, আপনারা শট নিচ্ছেন, একজন প্রডিউসার ফলো করাচ্ছেন, বলছেন এই ক্যামেরাটা নিতে, নইলে কিন্তু এই খেলাটা সিমলেসলি দেখা যাবে না। এত লোকের নিরলস প্রচেষ্টা রয়েছে, তার মধ্যে একজন উৎপলবাবু, বহু খেলা তিনি কভার করেছেন, ক্যামেরার পেছন থেকে আমাদের দেখিয়েছেন, তার কিছু কিছু স্মৃতি তিনি ভাগ করে নিলেন, কিভাবে হয় কাজগুলো সেগুলো বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য আকাশবাণীকে। তোমাকেও ধন্যবাদ। কখনো ভাবিনি যে আকাশবাণীতে এসে আমার একটা ইন্টারভিউ হবে, এটা আমি সত্যি আমার একটা মানে স্বপ্ন পূরণের মতন হলো। আমার মনে হয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য সাক্ষাৎকার হিসেবে থেকে যাবে, কারণ এই ইতিহাসগুলো বা এই প্রযুক্তিগুলোর ব্যাপারে সবাই সবসময় জানতে পারে না, জানার হয়তো অনেক ইচ্ছে থাকে। যথেষ্ট জটিল একটি প্রক্রিয়া, এর মধ্যে আর্টস এবং সায়েন্স দুটোই যুক্ত রয়েছে। ধন্যবাদ উৎপলবাবু এতটা সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ।